আজকে আমরা শুরু করব হলো চ্যাপ্টার 4। এটা রিলেটেড টু রাউটিং। রাউটিং অর্থ হলো এতদিন আমরা যে সমস্ত অপারেশনস কম্পিউটার নেটওয়ার্কিং এর করতেছিলাম সেইগুলি ছিল রিলেটেড টু অ্যাপ্লিকেশনস এন্ড ট্রান্সপোর্ট লেয়ার। এর অর্থ হলো আমরা আসলে এতদিন ছিলাম হলো নেটওয়ার্কের এইজে। আহ আমরা হোস্ট গুলিতে যে সমস্ত অ্যাপ্লিকেশন রান করে সেই অ্যাপ্লিকেশন প্রোটোকল গুলির যে বিভিন্ন ডেসক্রিপশন সেগুলি আমরা আলোচনা করতেছিলাম। পরবর্তীতে সেই অ্যাপ্লিকেশন গুলি একটা হোস্টে রান করা প্রসেস থেকে অন্য একটা হোস্টের প্রসেসে কিভাবে রিলায়েবলি ডেটা ট্রান্সফার করতে পারে এবং কিভাবে ফ্লো কন্ট্রোল করতে পারে, কনজেশন কন্ট্রোল করতে পারে, সেই বিষয়গুলি সম্পর্কে আমরা ফোকাস করতেছি। আর এখন যেটা আলোচনা শুরু হচ্ছে চ্যাপ্টার 4 নেটওয়ার্ক লেয়ার এবং চ্যাপ্টার 5, দুইটাই নেটওয়ার্ক লেয়ার নিয়ে আমরা আলোচনা করব। চ্যাপ্টার 4-এ আমরা আলোচনা করব নেটওয়ার্ক লেয়ারের ডেটা প্ল্যান নিয়ে, আর চ্যাপ্টার 5-এ আমরা আলোচনা করব নেটওয়ার্ক লেয়ারের কন্ট্রোল প্ল্যান নিয়ে। এই দুইটাই হলো নেটওয়ার্কের কোরে, দ্যাট মিনস ব্যাকবোন অফ দি নেটওয়ার্ক। কোর এজে এখন আর আমরা নাই, এজ থেকে আমরা এখন মুভ করে আসলাম। এখন আমরা ঢুকবো হলো কোর নেটওয়ার্কে, এবং সেই কোর নেটওয়ার্কের বিভিন্ন যে ফাংশনালিটিস আছে, ডেটা রাউটিং, যেটা যেটা ফরওয়ার্ডিং, এবং যেটার যে যে ইন্টারনাল পাথ ম্যানেজমেন্ট, সেই সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো শুরু করব হলো নেটওয়ার্ক লেয়ার আসলে কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করে। ডেটা প্লেনে নেটওয়ার্ক লেয়ার কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করে সেইগুলি। প্রথম কথা হলো আমরা জানি যে নেটওয়ার্ক লেয়ারে ডেটা আসলে সেটা সে কি করবে, একটা লিঙ্কে সে আসবে, আর একটা লিঙ্কের উপর দিয়ে সে হলো ট্রান্সফার করবে, এবং সে হলো কি করবে, একটা রাউটার তার ম্যাক লেয়ার থেকে, দ্যাট মিনস লেয়ার 2 ডেটা লিংক লেয়ার থেকে ডেটা রিসিভ করবে, রিসিভ করে ডেস্টিনেশন অ্যাড্রেসটা চেক করবে, চেক করে এরপরে সে হলো ঠিক করবে যে নেক্সট কোন লিংকের উপর দিয়ে এই ডেটাটাকে ট্রান্সমিট করা যায়। রাউটার গুলি এর আগেও তোমাদের সাথে একাধিকবার কমিউনিকেট করেছি। রাউটার গুলি মূলত পোস্ট অফিসের মতো কাজ করে, শুধু উপরের ঠিকানাটা দেখবে, ওই প্যাকেটের ভিতরে কি লেখা আছে, চিঠির ভিতরে কি লেখা আছে, সেইটা যেরকম পোস্ট অফিসের পোস্ট মাস্টার অথবা পোস্ট ডেলিভারি ম্যান অথবা ওই সর্টার কেউই যেরকম সেগুলির দিকে তাকায় না, তাকায় শুধুমাত্র অ্যাড্রেসের দিকে, বিশেষ করে ডেস্টিনেশন অ্যাড্রেসের দিকে, ঠিক একই রকম ভাবে এইখানেও ওই কাজটা করবে। এবং ফরওয়ার্ডিং ফাংশন আছে, রাউটিং ফাংশন আছে, একটু পরেই আমরা শিখবো ফরওয়ার্ডিং এবং রাউটিং এর মধ্যে পার্থক্য কি। একটা ফরওয়ার্ডিং ফাংশন আছে আর একটা হলো রাউটিং ফাংশন আছে, এরা একে অপরের সাথে টাইটলি কাপলড। কিভাবে মেনটেন করে সেটাও আমরা একটু পরেই দেখবো। এবং একটা রাউটারের মধ্যে কি কি কম্পোনেন্ট আছে, রাউটারটা কিভাবে কাজ করবে, সেগুলি সম্পর্কে আমরা ধারণা নিব। এবং মেশিন গুলিতে এই যে আমরা অ্যাড্রেসের কথা বলছি, এই অ্যাড্রেস কিভাবে আসলে মেনটেন করা হয় সেগুলির সম্পর্কেও আমরা বিস্তারিত জানবো। আমরা শুধু এতদিন জেনেছি যে একটা ম্যাক অ্যাড্রেস আছে আর একটা আইপি অ্যাড্রেস আছে। এই আইপি অ্যাড্রেস গুলি কিভাবে দেওয়া হয়, আইপি অ্যাড্রেসের কত রকমের প্রকারভেদ আছে, এবং এই আইপি অ্যাড্রেস গুলি অ্যাসাইন করার কত ধরনের পদ্ধতি আছে, সেই পদ্ধতি সম্পর্কে, সেই অল্টারনেটিভ ম্যানেজমেন্ট সম্পর্কে, আইপি অ্যাড্রেসের অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এরপরে আমরা জেনারেলাইজ কিছু ফরওয়ার্ডিং মেকানিজম আছে, ডেস্টিনেশন বেসড ফরওয়ার্ডিং তো আমরা আলোচনা করব, ইন এডিশন টু দ্যাট জেনারেলাইজড ফরওয়ার্ডিং মেকানিজম আলোচনা করব।
এবং ওভারঅল ইন্টারনেটের আর্কিটেকচার নিয়েও আমরা কথা বলবো। তাহলে নেটওয়ার্ক লেয়ারে তুমি বুঝতেই পারছো মূলত নেটওয়ার্কের কোরে ব্যাকবোনে কি ধরনের ফাংশনালিটিস গুলি হয় সেইগুলি মূলত আমরা আলোচনা করব। সেই মধ্যে যে যে প্রোটোকল গুলি আমাদের আলোচনায় থাকবে সেটা হলো ইন্টারনেট প্রোটোকল। দ্য মোস্ট highly used protocol in the internet is the IP protocol সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব। নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন মিডল বক্স ইউটিলিটিস সফটওয়্যার সিস্টেমস সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপরে আমরা জানি যে নেটওয়ার্ক লেয়ারে আসলে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো ডেটা প্লেন আর একটা হলো কন্ট্রোল প্লেন। এই ডেটা প্লেনের মধ্যে মূলত হলো যেগুলি পড়বে সেটা হলো ডেটাকে আমরা কিভাবে ফরওয়ার্ড করি, মানে একটা রাউটারে ডেটা আসলে পরে সেই 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 ডেটা প্যাকেটটা আমরা কোন লিংকের উপর দিয়ে ফরওয়ার্ড করব সেই ফাংশনালিটিস গুলি পড়বে মূলত ডেটা প্লেন। আর কন্ট্রোল প্লেন হলো সোর্স টু ডেস্টিনেশন, রাউট কিভাবে আমি খুঁজে পাবো, আমি রাউট কিভাবে বের করব, পাথ কিভাবে ইস্টাবলিশ করব, সেইগুলি পড়বে হলো কন্ট্রোল প্লেনে। সো ডেটা প্লেন এবং কন্ট্রোল প্লেন উভয় আহ, যে রিলেটেড যে অ্যালগোরিদম গুলি আছে সেগুলি আমরা আলোচনা করব। তো সেখানে ভার্চুয়াল সার্কিট এবং ডেটাগ্রাম নেটওয়ার্কিং কনসেপ্ট আসবে, আইপি প্রোটোকলের ডিটেল কনসেপ্ট আসবে, সেখানে আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 দুইটাই আমরা আলোচনা করব। এরপরে এর পরের চ্যাপ্টারে গিয়ে আমরা চ্যাপ্টার 5-এ গিয়ে আমরা হলো এই রাউটিং অ্যালগোরিদম সম্পর্কে, লিংক স্টেট বা এলএস রাউটিং অ্যালগোরিদম, ডিসটেন্স ভেক্টর বা ডিভি রাউটিং অ্যালগোরিদম, এগুলি সম্পর্কে, এদের অপারেশনাল প্রিন্সিপল, এদের ক্যারেক্টারিস্টিক্স, এদের ফিচার, ইমপ্লিমেন্টেশন মেথডোলজি ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করব। এবং হায়ারার্কিক্যাল রাউটিং মেথড নিয়ে আমরা কথা বলবো। এবং আরআইপি রাউটিং ইনফরমেশন প্রোটোকল এবং ওএসপিএফ ওপেন সোর্স পাথ ফার্স্ট, তো এইগুলি নিয়েও আমরা কথা বলবো। এবং এর শেষে গিয়ে একেবারে ইন্টারনেটের ব্যাকবোনের একটা আইএসপি আর একটা আইএসপির সাথে কিভাবে পাথ ইস্টাবলিশ করে বর্ডার গেটওয়ে প্রোটোকল বা বিজিপি প্রোটোকল নিয়েও আমরা আলোচনা করব। তো বড় দাগে তুমি বুঝতে পারতেছো যে একটা ইন্টারনেটের ব্যাকবোনে প্র্যাকটিক্যাল যে সমস্ত রাউটিং অ্যালগোরিদম গুলি চলে বিভিন্ন রাউটারে, সেটা সিসকোর রাউটার হোক বা জুনিপারের রাউটার হোক বা অন্য যে কোনো কোম্পানির রাউটার হোক, সেই সমস্ত রাউটার প্র্যাকটিক্যালি যে সমস্ত অ্যালগোরিদম গুলি দিয়ে তার অপারেশনাল প্রসেস গুলি অ্যাডমিনিস্ট্রেশন করে সেগুলি সম্পর্কে আমরা বিস্তারিত থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং যেটা আছে সেটা আমরা অ্যাচিভ করব। তো যে কথা একটু আগে বলতেছিলাম সেটা হলো এতদিন আমাদের পারসেপশন ছিল একটা হোস্ট থেকে আর একটা হোস্টে এরকম ক্লায়েন্ট থেকে সার্ভারে কিভাবে কমিউনিকেট করব সেইগুলি, এবং এই এই ক্লায়েন্ট কি কি পদ্ধতি করবে, এই সার্ভার কি কি কাজ করবে সেগুলি নিয়ে আলোচনা করতেছিলাম। এখন আমরা ওখান থেকে সরে এসেছি। এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যাকবোন নেটওয়ার্ক, দ্যাট মিনস এই রাউটার গুলি কি কি কাজ করতেছে, রাউটার গুলি কি কি ফাংশনালিটিস করতেছে সেইগুলি আমরা বোঝার চেষ্টা করি। একেবারে ব্যাকবোন অফ দি নেটওয়ার্ক ইজ আওয়ার সাবজেক্ট ম্যাটার নাও। এবং এইখানে আমরা বোঝার চেষ্টা করব যে দেখো, খেয়াল করে দেখো, তোমার হোস্টে এন্ড হোস্টে কিন্তু 5টা লেয়ার চলতেছে: ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। এই পাশে এসেও দেখো নিচেও ওই যে সার্ভার, কালো কালো সার্ভার গুলি দুইটা ছাগলের বাচ্চার মতো দেখা যাইতেছে, কালো কালো দুইটা সার্ভার, এইগুলি হলো ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার এন্ড অ্যাপ্লিকেশন লেয়ার। এইগুলি সার্ভার গুলি কিন্তু হোস্ট এবং কি বলে ক্লায়েন্ট এবং সার্ভার উভয় কিন্তু 5টা লেয়ারই চালায়। কিন্তু যখন তুমি মাঝখানে আসবা নেটওয়ার্ক লেয়ারে, এই খেয়াল করছো, নেটওয়ার্ক লেয়ারের এই রাউটারে কিন্তু মাত্র 3টা লেয়ার চলছে: ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার। কারণ কি, এই রাউটার নিজে কখনো কোনো ইনফরমেশন প্রডিউস করে না
এবং নিজে কখনো কোনো ইনফরমেশন কনজিউম করে না। রাউটার ইজ নাইদার এ প্রডিউসার নর এ কনজিউমার অফ ইনফরমেশন। ফলে ওর ট্রান্সপোর্ট লেয়ারও দরকার নাই, অ্যাপ্লিকেশন লেয়ারও দরকার নাই। ও শুধু ডেটা আসলে পরে সেগুলির মধ্যে ফিজিক্যাল লেয়ার বা লিঙ্ক লেয়ারে কোনো এরর আছে কিনা, নেটওয়ার্ক লেয়ারে কোনো এরর আছে কিনা এগুলি চেক করবে। সব ঠিকঠাক থাকলে নেক্সট কোন পথে দিয়ে গেলে এই ডেটা প্যাকেটটা দ্রুত ডেস্টিনেশনের কাছে পৌঁছাবে, সেইটা হলো তার পয়েন্ট অফ কনসার্ন। তাহলে সেন্ডার সাইডে আমাদের প্রোটোকল লাগবে, রিসিভার সাইডেও আমাদের প্রোটোকল লাগবে। এতক্ষণ আমরা ট্রান্সপোর্ট লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার নিয়ে আমরা আলোচনা করতেছি। এখন যখন এইখানে যখন আসবো নেটওয়ার্ক লেয়ারে, তখন হোস্টেও চলবে নেটওয়ার্ক লেয়ারের প্রোটোকল, রাউটার গুলিতেও চলবে নেটওয়ার্ক লেয়ারের। এবং রাউটার গুলিতে এক্সপ্লিসিটলি শুধু তিনটা লেয়ার চলবে, ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, আর হলো নেটওয়ার্ক লেয়ার। এবং রাউটার গুলির যদি ফান্ডামেন্টাল কাজ আমি বলি, তাহলে ওই যে আইপি প্যাকেট আছে, ওই প্যাকেটের হেডার ফাইলকে সে চেক করবে, এক্সামিন করবে, এবং কিভাবে সে নেক্সট হপে দিবে সেই ডেস্টিনেশন অ্যাড্রেসের উপরে ভিত্তি করে ঠিক করবে যে নেক্সট হপ অ্যাড্রেসটা কি হবে। অ্যাকচুয়ালি কিভাবে করে সেগুলো আমরা ধীরে ধীরে পরের স্লাইড গুলিতে। এবং এর এই ডেটাগ্রামটাকে ইনপুট পোর্ট থেকে অ্যাপ্রোপ্রিয়েট আউটপুট পোর্ট অ্যালং দ্য ডেজিগনেটেড পাথ ট্রান্সফার করাটাই হলো রাউটার গুলির আসলে কাজ। তাহলে একটা হলো পাথ খুঁজে বের করা, আর একটা হলো ফরওয়ার্ড করা, দুইটা। এই জন্য নেটওয়ার্ক লেয়ারের ফাংশন গুলিকে মোটা দাগে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হলো ফরওয়ার্ডিং, আর একটা হলো রাউটিং। ফরওয়ার্ডিং হলো যে রাউটার একটা প্যাকেট আসলো, একটা ইনপুট পোর্টে আসছে, এখন এই আউটপুট পোর্ট গুলির মধ্যে কোন আউটপুট পোর্টে ডেটা পাঠাবে সেইটা ডিটারমাইন করে পাঠানোটা হলো, সেই অনুযায়ী পাঠানোটা হলো ফরওয়ার্ডিং এর কাজ। এবং এর জন্য এরকম একটা ফরওয়ার্ডিং টেবিল থাকবে, যে টেবিলের মধ্যে এই ধরনের একটা ম্যাপিং থাকবে, সে ডেস্টিনেশন অ্যাড্রেসের হইলে নেক্সট হপ লিঙ্ক কোনটা হবে, নেক্সট হপ লিঙ্ক কোনটা হবে, নেক্সট হপ কানেকশন কোনটা হবে সেটা ঠিক থাকে। এবং ডেস্টিনেশন যদি এই ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে এইটা নেক্সট হপ হবে, এই ক্যাটাগরির মধ্যে পড়লে এইটা নেক্সট হপ হবে, এরকম। এখানে একটা নেটওয়ার্ক আছে ডেফিনেটলি, এখানে এরকম একটা নেটওয়ার্ক আছে ডেফিনেটলি, এরকম প্রত্যেকটার সাথে এরকম নেটওয়ার্ক আছে, এবং এখানে অসংখ্য অ্যাড্রেস আছে। এই অ্যাড্রেস গুলির ক্যাটাগরির মধ্যে পড়লে তাহলে এইটা দিয়ে পাঠাবে, 3 নাম্বার দিয়ে ফর এক্সাম্পল, না হলে 2 নাম্বার দিয়ে পাঠাবে, না হলে 1 নাম্বার লিঙ্ক দিয়ে পাঠাবে। তো এইটা আসার পরে ওই হেডারটাকে সে চেক করবে, চেক করে দেখবে কোনটার সাথে ম্যাচ করে, প্রথমটার সাথে নাকি দ্বিতীয়টার সাথে নাকি তৃতীয়, নাকি এরকম একটা অসংখ্য পোর্ট এরকম থাকতে পারে একটা রাউটার। রাউটারের ক্যাপাসিটি যত বড়, তার পোর্ট সংখ্যা তত বেশি। লেটস সে 48 এরকম আউটপুট আছে, তাহলে 48তম পোর্টের কোন সময় পাঠাবে অ্যাড্রেস হইলে পরে সেটা সে নির্ধারণ করা থাকে। তাহলে ফরওয়ার্ডিং হলো মুভিং প্যাকেটস ফ্রম এ রাউটারস ইনপুট পোর্ট টু দি অ্যাপ্রোপ্রিয়েট আউটপুট পোর্ট, এইটা হলো ফরওয়ার্ডিং। তাহলে এটা হলো লোকাল ফাংশনালিটিস, এইটাকে আমরা বলি ডেটা প্লেন ফাংশনালিটিস অফ এ নেটওয়ার্ক রাউটার, এটাকে বলি ডেটা প্লেন ফাংশনালিটিস অফ এ নেটওয়ার্ক রাউটার। এবং আরেকটা হলো রাউটিং। রাউটিং হলো ডিটারমাইনিং দ্য রাউট ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। সেটা কি, একটা বড় নেটওয়ার্ক, এই যে এইটা হলো ফরওয়ার্ডিং। যে ধরো একটা একটা জাংশনে গেছো, এরকম ইউলুপ, কোথায় তুমি বামে যাবা ডানে যাবা কোন দিক দিয়ে যাবা, এই রকমের জায়গায়, একটা জায়গায় চৌরাস্তায় গিয়ে তুমি ডানে যাবা না বামে যাবা, এইটা ঠিক করাটা হলো এরকম। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। ধরো তুমি এখান থেকে লেখাপড়া শেষ করলা, করার পরে মাস্টার্স বা পিএইচডি করার জন্য তুমি বিদেশে আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পাইলা, এখন তুমি যাবা। তাহলে ফরওয়ার্ডিং হলো এখান থেকে এয়ারপোর্ট যাবা, টিকিট কাটছো তুমি আগে, এবং টিকিট যে তুমি কাটছো এবং সেই টিকিট কোন এয়ারলাইন্স এর টিকিট কাটছো, লেটস সে ধরো সিঙ্গাপুর এয়ারলাইন্স এর টিকিট কাটছো, তো প্লেন তোমাকে ঢাকা
হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্লেন তোমাকে প্রথমে সিঙ্গাপুর নিয়ে যাবে। সিঙ্গাপুর থেকে তারপর লেটসে জাপানের নারিতা এয়ারপোর্টে নিয়ে যাবে। লেটসে তারপর নারিতা এয়ারপোর্ট থেকে তোমাকে একেবারে জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিউ ইয়র্ক, ওইখানে তোমাকে নিয়ে যাবে। তাহলে এই যে তুমি কোন পাথে যাবা, কোন প্লেনে যাবা, এই যে ঠিক করলা, এইটাকে হলো রাউটিং বলে, প্ল্যানিং দ্য রুট, এটা হলো রাউটিং। তাহলে বলবা স্যার ফরওয়ার্ডিং কোন? ফরওয়ার্ডিং হলো এয়ারপোর্টে গেছো, এয়ারপোর্টে গিয়ে চেক ইন করছো, লাগেজ করছো, ইমিগ্রেশন করছো, করার পরে এখন ওই উপরে মনিটরের উপরে তাকায় দেখলা তোমার যে প্লেন নাম্বার, সেই প্লেন নাম্বার হলো এখন এই এই 10 নম্বর গেটে এর যে হ্যাঙ্গার আছে সেইখানে। এখন ওখানে 1 2 3 4 5 7 20টা গেট আছে, 20টা গেটের মধ্যে তুমি 10 নম্বর গেটে যাবা। এইটা হলো তোমার ফরওয়ার্ডিং। তুমি এয়ারপোর্টের দোতলা দিয়ে চেক ইন করে স্ক্যানিং করে ঢুকছো, এরপরে লাগেজটা বুঝাই দিছো, এরপরে তোমার ইমিগ্রেশন করে ফেলছো, করার পরে তোমার এখন প্লেনের জন্য এম্বার্কিং এর জন্য তুমি ওয়েট করতেছো। এই যে কত নাম্বার গেট দিয়ে তুমি উঠবা প্লেনে, এইটা তোমার ফরওয়ার্ডিং। একইভাবে সিঙ্গাপুর এয়ারপোর্টে গেলা, নামলা, নামার পরে এখান থেকে হয়তো যে প্লেন ছিল সেটা 200 যাত্রী বা 150 যাত্রী মাত্র বহন করতে পারে, ছোট 747। এখন তুমি ওইখানে গিয়ে দেখলা যে বিশাল বড় প্লেন, দোতলা, 847 সিরিজের একটা প্লেন, এবং সেখানে একসাথে 450 500 মানুষকে নিয়ে চলে যাইতেছে ওই 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 মানে ওই যে সেইখানে আবার সিঙ্গাপুর এয়ারপোর্টে গিয়ে নামলা এক গেট দিয়ে, গেটে সেখানে কিছু চেক ইন আছে, সেগুলি করলা, করার পরে রেস্ট নিলা। নেক্সট নিয়ে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরে তোমার ওইখান থেকে নেক্সট ফ্লাইটটা যাচ্ছে। সেইখানে এবার কত নাম্বার গেটে তুমি গিয়ে আবার ইমবার্কিং করবা, সেইটা তোমাকে খুঁজে বের করা, ওইটা হলো ফরওয়ার্ডিং। এই ফরওয়ার্ডিং ফাংশন আর রাউটিং ফাংশন হলো গ্লোবাল, আর ফরওয়ার্ডিং ফাংশনটা হলো লোকাল। সো রাউটিং এবং ফরওয়ার্ডিং এর মধ্যে পার্থক্য কি সেটা সম্পর্কে জানতে। এবং একটু আগে যে আমি তোমাকে বলছিলাম যে এই যে প্রত্যেকটা ইয়েতে হলো এই ফরওয়ার্ডিং টেবিল থাকে, এই ফরওয়ার্ডিং টেবিলের এন্ট্রি কি হবে, কোন ডেস্টিনেশন হলে কোন লিঙ্কে পাঠাইতে হবে, এটা নির্ভর করবে। এটা তৈরি করে দিবে কে? এটা তৈরি করে দিবে হলো রাউটিং অ্যালগোরিদম। রাউটিং অ্যালগোরিদমটাই মূলত এই ফরওয়ার্ডিং টেবিলটা ডেভেলপ করে দিবে। এবং সেই ডেভেলপড ফরওয়ার্ডিং টেবিলের এন্ট্রি অনুযায়ী ফরওয়ার্ডিং ফাংশন একটা সার্টেন ইনপুট থেকে আসা প্যাকেট কোন ডেস্টিনেশন লিঙ্কে দিয়ে যাবে সেটা এই ফরওয়ার্ডিং টেবিল দেখে সে ঠিক করে দিবে। তার মানে ফরওয়ার্ডিং এবং রাউটিং আলাদা আলাদা কোনো ফাংশন না, এটা জয়েন্ট ফাংশন, যেটা কোঅপারেটিভলি একে অপরের সাথে কাজ করবে ফর ফাইন্ডিং আউট অর প্ল্যানিং এ পার্টিকুলার ট্রিপ ফ্রম দি সোর্স টু ডেস্টিনেশন। তো এই যে লোকাল ডেটা প্লেনের কাজ কি? ডেটা প্লেনের কাজ হলো পার রাউটার ফাংশনালিটিস লোকাল, এবং কিভাবে ডেটাগ্রাম একটা ইনপুট পোর্ট থেকে ফরওয়ার্ডেড বা আউটপুট পোর্টে কিভাবে যাবে সেইটা ডিটারমাইন করবে হলো ডেটা। আর কন্ট্রোল প্লেন যেটা করবে, নেটওয়ার্ক ওয়াইড লজিক তৈরি করবে, হোল নেটওয়ার্কে কিভাবে সে পাথ প্ল্যানিং করবে সেটা নির্ধারণ করবে হলো কন্ট্রোল প্লেন। কন্ট্রোল প্লেন যে সমস্ত অ্যালগোরিদম গুলি আছে, এর মধ্যে ট্রেডিশনাল অ্যালগোরিদম আছে, কিছু সফটওয়্যার ডিফাইন্ড অ্যালগোরিদম আছে, এইগুলি আমরা নেক্সট চ্যাপ্টার 5-এ পড়বো। আর এই চ্যাপ্টারে আমরা এখন কনসেন্ট্রেট করব যেটা, সেটা হলো ডেটা প্লেন, এবং সেটা হলো ফরওয়ার্ডিং ফাংশন। তাহলে এখন তোমাদের যেটা বুঝতে হবে সেটা হলো প্রতিটা রাউটারে এই ধরনের এই যে প্যাকেট একটা করে আসছে, এটা হলো প্যাকেটের হেডার। এই হেডারের অ্যাড্রেস দেখে সে কি করবে, আইডেন্টিফাই করবে এইখানে ফরওয়ার্ডিং টেবিল আছে। এই যে একটু আগে আমি যে বলতেছিলাম, হেডারের কন্টেন্টের উপর নির্ভর করবে আউটপুট পোর্ট কোনটা হবে। এই রাউটারের দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আউটপুট পোর্ট আছে। এখন এইটা যদি এটার সাথে যদি হেডার মিলে যায় তাহলে 3 নাম্বারে হবে, এটার সাথে মিললে 2 নাম্বারে হবে, এটার সাথে হলে 3 নাম্বারে হবে। খেয়াল করো তো, আমাকে বলো তো দেখি কেউ একজন, এইখানে যে হেডার আছে 0 তারপরে 3টা 1, এইটা আসলে এটা কোন লিঙ্কের উপর দিয়ে যাবে, আউটপুট পোর্ট কোনটা দিয়ে যাবে বলো তো দেখি।
স্যার 2। 2 দিয়ে যাবে, এক্সেলেন্ট। এই যে এইটার সাথে মিলে গেছে, এইটার সাথে মিলে গেছে। তাহলে এখান থেকে ফরওয়ার্ডিং ফাংশন, এই টেবিলটা কে তৈরি করবে? এই টেবিলটা তৈরি করবে হলো রাউটিং অ্যালগোরিদম, রাউটিং প্রোটোকল, যেটা হলো কন্ট্রোল প্লেনে আমরা পড়বো, নেক্সট চ্যাপ্টারে পড়বো। আর এই চ্যাপ্টারে আমরা ধরে নিছি যে এরকম একটা কি, এটা কিভাবে তৈরি হয়েছে সেটা পরের কথা, আমরা ধরে নিছি যে এটা তৈরি করা আছে। এখন এই তৈরি করা টেবিলটা, এইটা কিভাবে ব্যবহার করবো? এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার এমন একটা প্যাকেট আসলো যে প্যাকেটের হেডারের মধ্যে যেটা কন্টেন্ট আছে সেটা দেখলাম যে এইখানের যে চারটা আছে চারটার একটার সাথেও মেলে না, বা এরকম, তখন কি হবে? ডেফিনেটলি তুমি বুঝতেই পারছো যে তখন যে ঘটনাটা ঘটবে সেটা হলো রাউটিং অ্যালগোরিদমকে কল করবে। ফরওয়ার্ডিং ফাংশন তখন কি করবে? ডেস্টিনেশন অ্যাড্রেস খুঁজে পাচ্ছি না, সে রাউটিং অ্যালগোরিদমকে ইনভোক করবে। রাউটিং অ্যালগোরিদম তখন এক্সিকিউট হয়ে সব আশেপাশের সব রাউটারের সাথে আলাপ করে কমিউনিকেশন করে, একটা পদ্ধতি আছে সেগুলি আমরা পরে শিখবো, সেই অনুযায়ী সে এই ফরওয়ার্ডিং টেবিলে নতুন একটা এন্ট্রি যুক্ত করবে। আবার একটা নতুন এন্ট্রি সে কি করবে? যুক্ত করবে, যে এইটা যদি ডেস্টিনেশন হয় তাহলে এইটা হবে হলো নেক্সট, সেইটা ডিটারমাইন করবে এবং সেই অনুযায়ী আবার ডেটা পাবে। তাহলে দেখো এই প্রত্যেকটা রাউটার থেকে শ্যাডো দিয়ে দিয়ে ছবি আঁকানো হয়েছে, প্রত্যেকটা রাউটারেই এই ধরনের একটা আছে। তাহলে একটা হলো তোমার, এবং এই রাউটিং অ্যালগোরিদম গুলি ফরওয়ার্ডিং টেবিল গুলিকে হলো আপডেট করবে। এবং এই বরাবর যদি আমি একটা দাগ টানি, তাহলে উপরের অংশটুকু হলো কন্ট্রোল প্লেন অ্যাক্টিভিটিস, আর নিচের অংশগুলি হলো ডেটা প্লেন অ্যাক্টিভিটিস, যেটা হলো লোকাল ফরওয়ার্ডিং, চুজিং an output port based on the header content of the data packets coming at the input ports, so that data can be forwarded hop by hop from one router to the next router and to the next, and to the long distance routers can be communicated through multi-hop communication। সেইটাকে আমরা বলবো ডেটা প্লেন অ্যাক্টিভিটিজ, এবং এটাই হলো আমাদের এই চ্যাপ্টারের ফুড। আমাদের এই চ্যাপ্টারের ফুডই হলো হলো এই ডেটা প্লেন সম্পর্কে বিস্তারিত জানো। আর কন্ট্রোল প্লেনে আপাতত শুধু জানো যেরকম রাউটিং অ্যালগোরিদম, বিভিন্ন রাউটিং অ্যালগোরিদম থাকবে যেগুলি অন্যান্য রাউটারের, ইন্টারনেটের অন্যান্য রাউটারের সাথে কমিউনিকেট করে কোন পাথ দিয়ে যেতে হবে সেই পাথ ডিটারমাইন করবে, নেটওয়ার্কের রাউট ডিটারমাইন করবে, এবং সেই অনুযায়ী এই 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 হোপ বাই হোপ ডেটা ট্রান্সফার হবে। তো এইটা হলো আমাদের বড় দাগে দুইটা কাজ। তাহলে কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে কন্ট্রোল প্লেন এবং ডেটা প্লেনের মধ্যে পার্থক্য কি, পারবা? কেউ যদি প্রশ্ন করে কন্ট্রোল প্লেনের ফাংশনালিটিস গুলি কিভাবে হয় চিত্র সহ বর্ণনা করো, পারবা? কেউ যদি বলে ডেটা প্লেনের ফাংশনালিটিস গুলি চিত্র সহ বর্ণনা করো, পারবা? কেউ যদি তোমাকে বলে যে ফরওয়ার্ডিং এবং রাউটিং এর মধ্যে পার্থক্য কি, একটা ছবি এঁকে বোঝাও, সেটা তুমি পারবা। এবং এই ধরনের ফাংশনালিটিস গুলি কোন লেয়ারে হয়, নেটওয়ার্ক লেয়ারে হয়, সেগুলি কারণ সহ তুমি বলতে পারবা। রাউটিং প্রোটোকল গুলি দুই রকমের, একটা ট্রেডিশনাল রাউটিং অ্যালগোরিদম যেগুলি দীর্ঘদিন যাবত ইন্টারনেটে চলে আসছে, আর একটা হলো সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং, এসডিএন। বর্তমান সময়ের এই 5G যে ইন্টারনেট চলছে সেখানে সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, এবং এইটার যে ফাংশনালিটিস সেগুলি আমরা বিস্তারিত পড়বো এই সামনের যে টপিক গুলি আছে সেইখানে। এখন আমরা আলোচনা করব হলো ভার্চুয়াল সার্কিট এবং ডেটাগ্রাম নেটওয়ার্ক। তোমরা যখন এর আগে ডেটা কমিউনিকেশন কোর্সটা পড়েছো তখন এ সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে। আমি এখানে তোমাদেরকে একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট আমি তোমাদেরকে প্রশ্ন হলো, ডেটা যে ট্রান্সফার হবে সেটা কিভাবে হবে? কিভাবে হবে বলতে আমি বোঝাচ্ছি, ধরো এইটা হলো এন রাউটার, এইখানে হলো ধরো তোমার যে মেশিন, সেই মেশিনে তুমি বসে আছে, এটা ই, তুমি একটা রাউটারের সাথে কানেক্টেড। এরকম অসংখ্য রাউটার ইন্টারনেটে আছে, আমি অন্তত এইটা আঁকালাম।
এইটা একটা ধরো পাথ, আর এইটা একটা পাথ, এরকম অসংখ্য পাথ হবে, এরকম অসংখ্য পাথ হবে, দুইটা হবে, বা এইটা যোগ করে দিলাম তাহলে আর একটা পাথ হবে। এইখানে হলো তোমার ডেস্টিনেশন। তোমার বন্ধু আমেরিকায় আছে, তার কাছে তুমি চিঠি পাঠাবা, বা তার সাথে তুমি যোগাযোগ করতেছো মেসেঞ্জারে বা ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন হলো, এই রাউট যখন ডিফাইন হবে তখন এ থেকে যে ডেটাগুলি যাচ্ছে সেই সব ডেটাগুলি কি এই এই রাউটার হয়ে একটা সুনির্দিষ্ট পাথ ফলো করবে, এরকম একটা পাথ ফলো করে ডেস্টিনেশনে যাবে, নাকি কোনোটা এরকম কোনোটা হলো এরকম একটা পথ ফলো করলো, আর একটা হলো আর একটা পথ ফলো করলো, পার্পেল কালারের পাথ ফলো করলো, কোনো কোনো সময় এই পাথ ফলো করলো, কখনো হয়তো বা আর একটা পাথ এরকম পাথ ফলো করলো, কিভাবে হবে? এইটার উপরে ভিত্তি করে রাউটিং এর মেথডোলজিকে বড় দাগে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ডেটাগ্রাম, যেটা কারেন্ট ইন্টারনেটে মোস্টলি ব্যবহৃত হয়, সেটা হলো কানেকশনলেস, মানে সুনির্দিষ্ট করা থাকবে না। এখান থেকে রাউটারের কাজ হলো এর কাছে, সরি, এই হোস্টের কাজ হলো এই রাউটারের কাছে ডেটা পাঠানো। রাউটার ওই অবস্থায় এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য আইদার এই পাথ অথবা এই পাথ চুজ করবে। এরপরে এই রাউটার এখানে বসে ঠিক করবে ওই প্যাকেটটাকে কি এই দিক দিয়ে পাঠাবে নাকি এই দিক দিয়ে পাঠাবে। মানে প্রত্যেকটা রাউটারে গিয়েই ওই সিদ্ধান্তটা হবে যে নেক্সট হোপ রাউটার কোনটা হবে। সেটাকে বলি আমরা কানেকশনলেস ইন্টারনেট। আর একটা হলো ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক প্রোভাইড, দ্যাট মিনস যে এন্ড টু এন্ড একটা কানেকশন এস্টাবলিশ হয়ে যাবে, এবং সমস্ত প্যাকেট যদি এখান থেকে 100 প্যাকেট পাঠানো হয়, 100 প্যাকেটই ওই 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 পার্টিকুলার পাথ দিয়েই সরে যাবে, অন্য কোনো পাথ ফলো করবে না। তো এই ধরনের জায়গাগুলিকে আমরা বলছি হলো কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল, এবং এইভাবে করে সে ডেটা ট্রান্সফার করে। ঠিক আছে। এবার এই কাজটা আসলে এখানে হবে। তাহলে আমি টিসিপি আর ইউডিপি এর যেটা কানেকশন ওরিয়েন্টেড আর কানেকশন লেস ছিল, ওইটা কিন্তু এইখানে ভিন্ন, কিন্তু অ্যানালোগাস আছে। অ্যানালোগাস আছে বলতে সিমিলারিটি আছে, ঠিক আছে। কিন্তু এইখানে ওইখানে যেরকম কানেকশনটা ছিল দুইটা প্রসেসের মধ্যে, দুইটা হোস্টের দুইটা প্রসেসের মধ্যে হলো কানেকশন, আর এইখানে দুইটা এই কানেকশনটা হবে হলো হোস্ট টু হোস্ট। এবং এখানে ওইখানের কানেকশনের ক্ষেত্রে আমরা যারা ইউজার তাদের চয়েস ছিল, প্রোগ্রামারদের চয়েস ছিল, কিন্তু এইখানে প্রোগ্রামারদের কোনো চয়েস থাকবে না। নেটওয়ার্ক ওয়াইড একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, এবং সেভাবে ডেটা ট্রান্সফার হবে। আর ইমপ্লিমেন্টেশন হবে কোথায়? নেটওয়ার্ক কোড। সাধারণত আমরা যদি ইউজার হই বা আমরা সফটওয়্যার ডেভেলপার হই, তাহলে আমাদের আসলে এইগুলি নিয়ে কোনো কিছু ভাবতে হবে না। আমরা শুধু চুজ করব কোন রাউটিং প্রোটোকল ব্যবহার করব, সেই রাউটিং প্রোটোকলই এই রাউট খুঁজে বের করা, ফরওয়ার্ডিং করা, কোনো প্যাকেট হারায় গেলে ওইটাকে রিট্রান্সমিট করা, কোনো রাউট ডিসরাপ্ট হয়ে গেলে ওই রাউটটাকে আবার রিকনস্ট্রাক্ট করা, সব কাজ সে করবে। কিন্তু যদি আমরা কখনো আরো বেশি ভিতরে ঢুকি, দ্যাট মিনস আমরা বড় পজিশনে চাকরি করতে চাই, একটা প্রতিষ্ঠানকে গভর্ন করতে চাই, রিসার্চ করতে চাই, এমএস পিএইচডি করতে চাই, এবং সেখান থেকে আমাদের নিজস্ব চিন্তা চেতনা, নিজস্ব প্রোটোকল, নিজস্ব মেথোডোলজি এক্সারসাইজ করতে চাই, তাহলে কিন্তু আমাদের তখন এই বিষয়গুলি লাগবে। এবং সেক্ষেত্রে আমাদেরকেই ঠিক করতে হবে যে একটা রাউটিং অ্যালগোরিদম কিভাবে কাজ করবে, একটা রাউটিং প্রোটোকল কিভাবে ফরওয়ার্ডিং করবে, কিভাবে ফরওয়ার্ডিং টেবিলের এন্ট্রিগুলি তৈরি হবে, সেই সেই সমস্ত কোড আমাদেরকে লিখতে হতে পারে। সো
ফান্ডামেন্টাল কনসেপ্ট থেকে শুরু করে কিছুটা কোর আন্ডারস্ট্যান্ডিং আমাদের সকল ছেলেমেয়ের এই এই পার্টিকুলার বিষয়ে জানতে হবে, সো দ্যাট তারা যেন ভবিষ্যতে তাদের যে সমস্ত প্রতিষ্ঠানে তারা কাজ করবে সেখানেও যেন ইফেক্টিভ রোল প্লে করতে পারে, তাদের ভ্যালু বাড়াইতে পারে। একটা প্রতিষ্ঠান তোমাকে গুরুত্ব দিবে, তোমার প্রমোশন দিবে, তোমার স্যালারি ইনক্রিজ করবে কখন, চাকরি দিবে কখন, যখন দেখবে যে ইন্টারনাল যে অপারেশনাল প্রসেস গুলি আছে এগুলি সম্পর্কে তুমি বোথ থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল সম্যক ধারণা রাখো, তখনই কিন্তু ওই প্রতিষ্ঠান তোমাকে অর্দি মনে করবে এবং তখন চাকরি দিবে। এবং তুমি যদি সিনসিয়ারিটির সাথে, অনেস্টির সাথে, প্রফেশনাল ইন্টেগ্রিটির সাথে অ্যাডাপটিভলি নিত্য নতুন টেকনোলজি শিখো এবং অ্যাপ্লাই করো প্রতিষ্ঠানে ফর ইনক্রিজিং দ্য অপারেশনাল এক্সিলেন্সি of the customers that your organization has, definitely you will be valued by the organization. সেক্ষেত্রে প্রমোশন হতে পারে, নতুন পোস্টিং হতে পারে, স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে, অন্যান্য ফ্যাসিলিটিস হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এজন্য আমি সবসময় বলি আসলে জ্ঞানার্জন এবং দক্ষতা অর্জনের আসলে কোনো বিকল্প নেই। আজকে হয়তো কেউ মনে করতে পারে যে বাংলাদেশে চাকরি পেতে হলে এই নানান মামা লাগে, এই সেই এটা সেটা, ব্রাইব লাগে, নানান কিছু মনে করতে পারে। এগুলি টু সাম এক্সটেন্ট সত্য, হয়তো বা মিথ্যা না পুরোপুরি, কিন্তু একটা প্রতিষ্ঠান, একটা গভর্নমেন্টের অর্গানাইজেশন হোক, নন গভর্নমেন্টের অর্গানাইজেশন হোক, যেখানেই হোক, তোমাকে আসলে সার্ভিস যদি তুমি প্রোভাইড করার জন্য যোগ্য হও তাহলে মানুষই তোমাকে খুঁজে নিবে। এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রির কথা যদি আমি বলি তাহলে আসলে যোগ্য মানুষের অভাব আছে। চাকরির আসলে অভাব আছে সত্য, কিন্তু এখনো অভাব নাই। কিন্তু কাদের জন্য চাকরি এর জন্য প্রবলেম আছে? ডিগ্রি পাস করেছে, ডিগ্রি অর্জন করেছে কিন্তু দক্ষতা অর্জন করে নাই, ডিগ্রি অর্জন করেছে কিন্তু জ্ঞান অর্জন করে নাই। তারা হলো তাদের জন্য আসলে সমস্যা। প্রতিষ্ঠান যদি তাকে কাজে লাগাইতে না পারে, প্রতিষ্ঠান যদি তাকে দিয়ে কোনো প্রবলেম সলভ করাইতে না পারে, তাহলে প্রতিষ্ঠান কেন সেই সমস্ত মানুষকে চাকরিতে নিবে অথবা তাদেরকে বিভিন্ন পজিশন হোল্ডিং এর জন্য পরামর্শ দিবে? তো এটা এটা ফান্ডামেন্টাল একটা বিষয়। তোমরা এখন ধীরে ধীরে উপরে উঠতেছ, কয়দিন পরে গ্রাজুয়েটেড হবা। তোমাদের এই প্র্যাকটিক্যাল ফিল্ডের যে রিকোয়ারমেন্ট আছে এবং প্র্যাকটিক্যাল ফিল্ডের যে ডিমান্ড আছে সেগুলিকে মাথায় রেখে তোমাদের কেরিয়ার কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে। তো আমরা প্রথমে দেখবো ভার্চুয়াল সার্কিট, এরপরে দেখবো আমরা ডেটাগ্রাম। ভার্চুয়াল সার্কিট হলো টেলিফোন নেটওয়ার্কের ক্ষেত্রে যেরকম একটা এন্ড টু এন্ড পাথ ইস্টাবলিশ হয়, ওই রকম সোর্স টু ডেস্টিনেশনে একটা পাথ ইস্টাবলিশ হবে এবং পারফরমেন্স এর উপরে ভিত্তি করে পাথের কোয়ালিটি নির্ধারণ হবে। এবং এই নেটওয়ার্কের অ্যাকশন কোন পাথ দিয়ে যাবে প্রতি জায়গায় সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই। এখান থেকে শুরু হয়ে একদম নেটওয়ার্কের কোন কোন রাউটার ভিজিট করে ডেস্টিনেশনে যাবে আগে থেকে ঠিক করা আছে, সবগুলি ওই একই পাথ ফলো করবে, একই পাথ ফলো করবে। ওর মাঝখানে আর কোনো সিদ্ধান্ত হবে না যে এখানে হবে এখানে হবে। হয়তো প্রাথমিকভাবে তোমার মনে হতে পারে যে স্যার এটা তো খুব ভালো একটা সিস্টেম, কিন্তু এটা কারেন্ট ইন্টারনেটে কেন ব্যবহার করা হচ্ছে না? এটা কল সেট আপ করবে, তারপরে কাজ শেষ হয়ে গেলে কল টিয়ার ডাউন করবে এবং একটা ডেটা প্যাকেট পাঠানোর আগেই কল আগে প্রথমে এস্টাবলিশ হবে, তারপরে ডেটা ফ্লো হবে। এবং প্রতিটা কলের জন্য এই যে একটা সার্কিট তৈরি হলো সোর্স টু ডেস্টিনেশন, এটাকে বলি আমরা ভার্চুয়াল সার্কিট, ভিসি, নট ভাইস চ্যান্সেলর। দিস ইজ ফর ভার্চুয়াল সার্কিট। এই ভার্চুয়াল সার্কিটের একটা আইডেন্টিফায়ার থাকে এবং সেই আইডেন্টিফায়ার অনুযায়ী হোস্ট ডিটারমাইন হবে এবং প্রতিটা রাউটার সোর্স ডেস্টিনেশনের পাথ এস্টাবলিশ করবে এবং কানেকশনের কোয়ালিটি মেনটেন। এবং যতগুলি পাথ আছে সবগুলিতে ব্যান্ডউইথ এবং বাফার ম্যানেজমেন্ট একেবারে আগে থেকেই অ্যালোকেটেড থাকে।
ডেডিকেটেড ব্যান্ডউইথ সোর্স টু ডেস্টিনেশন অ্যালোকেটেড থাকবে, সো দ্যাট সকল ডেটা ওই পাথ দিয়ে সোর্স থেকে ডেস্টিনেশনে যেতে পারে। এখন আমাকে বলো, কারো কি মাথায় এরকম চিন্তা আসছে যে স্যার এটাই তো ভালো, এছাড়া অন্য কোনো পদ্ধতি দরকার কেন? আসছে না? কেউ কি বলতে পারো যে এই সিস্টেমের কি অসুবিধা থাকতে পারে, ভার্চুয়াল সার্কিট সিস্টেমের? স্যার এটাই তো সবকিছু ফিক্স থাকতেছে, কিন্তু আমাদের তো ডেটা পাঠানোর সময় অনেক সময় একসাথে অনেক ডাটা পাঠানো লাগতে পারে, আবার অনেক সময় কমে যেতে পারে। স্যার এখানে ডেডিকেটেড রিসোর্স লাগে মেবি। ইয়াসিন বলেছো, এবং আর কে বলেছো? স্যার মুনতাসির। মুনতাসির বলেছো, হ্যাঁ। ডেডিকেটেড রিসোর্স লাগে, তো রিসোর্স তো আমাকে দিতেই হবে, রিসোর্স না দিলে সোর্স থেকে ডেস্টিনেশনে ডেটা যাবে কিভাবে? রিসোর্স দিলে কি কোনো সমস্যা আছে? ইয়েস, সমস্যা আছে। কেন? দেখো, একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের দিকে যদি তুমি তাকাও, ধরো আমরা ধরি ওয়েবসাইট ভিজিট করতেছি, হ্যাঁ। আমরা কি করি দেখো, এই ওয়েবসাইটের অ্যাড্রেসের মধ্যে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস লিখি, তাই না? অ্যাড্রেস লিখে একটা এন্টার দিই। এন্টার দিলে সাথে সাথে ওই ওয়েব অ্যাড্রেসের পৃষ্ঠার মধ্যে let's say আজকের প্রথম আলো দেখতেছি, তো এই প্রথম আলোতে যে কন্টেন্ট গুলি আছে এগুলি সব চলে আসে, সব এখানে চলে আসে। এখন দেখো, যখন আমি এখানে অ্যাড্রেসটা লিখে এন্টার দিয়েছি, তখন ওইখান থেকে ডেটা, সার্ভার থেকে ডেটা আমার ক্লায়েন্টে এসেছে। আর যখন আমি এই ওয়েব অ্যাড্রেস লিখে এন্টার দিয়েছি, তখন ক্লায়েন্ট থেকে সার্ভারে ওয়েবের অ্যাড্রেসটা গিয়েছে। আর যখন এখানে ডেটা আসলো, আসার পরে কিন্তু আমি এটা পড়তেছি, হেডলাইন গুলি পড়তেছি, ক্ষেত্র বিশেষের ভিতরে পড়তেছি। ফার্দার কোনো লিঙ্কে ক্লিক না করা পর্যন্ত ডেস্টিনেশন থেকে কিন্তু কোনো ডেটা সোর্সে আসছে, যতক্ষণ আমি পৃষ্ঠা পড়তেছি। তো আমরা এরকম ক্লিক করি অ্যাড্রেস লিখে, অথবা এক লিঙ্ক থেকে আর এক লিঙ্কে, এক খবর থেকে আর এক খবরে যায়। এইটা হয়তোবা খুব কম পরিমাণ সময়, একেবারে মিলি সেকেন্ডের মধ্যে এই ঘটনা ঘটে যায়। কিন্তু পেপারটা যখন পড়ি, ওইটা কিন্তু লম্বা সময় ধরে পড়ি। তার মানে হলো কি, আমি যদি এই পরিমাণ ব্যান্ডউইথ এই এ আর বি এর মধ্যে অ্যালোকেট করে এভাবে রিজার্ভ করে রাখি এবং লম্বা সময় ওটা ব্যবহার না করি, তাহলে পরে অন্যরা কিন্তু এই ব্যান্ডউইথটা ইউজ করার সুযোগ পেল না। ব্যান্ডউইথ রিজার্ভেশন ফর নন কন্টিনিউয়াস কানেক্টিভিটি among the source and destination is causing poor utilization of the bandwidth. এই কারণে, মূলত এই কারণে সোর্স থেকে ডেস্টিনেশনে এই ধরনের পাথ রিজার্ভ করা, পাথ এস্টাবলিশ করা, ব্যান্ডউইথ এবং বাফার স্পেস অ্যালোকেট করে রাখা, এই কাজটা কারেন্ট ইন্টারনেটে বড় দাগে করা হয় না। কিছু ছোট ছোট ইন্টারনেটের পার্ট আছে, সেইখানে কিছু কিছু প্রোপ্রাইটারি প্রোটোকল আছে যেগুলি চলে, বাট বড় দাগে ইন্টারনেট কিন্তু আইপি প্রোটোকলের উপরে দাঁড়ায় আছে। এবং আইপি প্রোটোকল কিন্তু ভার্চুয়াল সার্কিট বা কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস ব্যবহার করে। আইপি হলো ডেটাগ্রাম কানেকশনলেস প্যাকেট কমিউনিকেশন সার্ভিস সে ব্যবহার করে। বুঝতে পেরেছো সবাই? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখন ওইদিকে ডেটাগ্রামের দিকে যাওয়ার আগে আমরা একটু দ্রুত শিখে নিই যে ভার্চুয়াল সার্কিটটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়। এটা একটা পাথ এস্টাবলিশ করা হবে, প্রত্যেকটা ভার্চুয়াল সার্কিটের আলাদা একটা নাম্বার থাকবে, এবং ফরওয়ার্ডিং টেবিলগুলিতে ভার্চুয়াল সার্কিট নাম্বার দিয়ে দেওয়া হবে, সো দ্যাট একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে। ছবি দিয়ে বোঝাইলে খুব সহজে বোঝা যাবে।
এই দেখো এই হোস্টের সাথে কমিউনিকেট করতে চাচ্ছে, সঙ্গে সঙ্গে এখানে আসলো, ও এন্ট্রি দিয়ে দিল যে 1 নাম্বার ইন্টারফেসে যেটা আসলো সেটার ভার্চুয়াল সার্কিট নাম্বার হলো 12, আর এইটার আউটগোয়িং হবে হলো 3 নাম্বারে, ভার্চুয়াল সার্কিট হলো 22। আউটগোয়িং হবে হলো 3 নাম্বারে, ভার্চুয়াল সার্কিট হলো কত, 22। আবার এইখানে আসলো, এই রাউটার থেকে আবার একটা এরকম একই রকম ভাবে 2 নাম্বার দিয়ে যদি আসে তাহলে 63, এবং 1 নাম্বার আউটগোয়িং হবে এবং 18 নাম্বার। 3 নাম্বার থেকে যদি আসে এটা 7 হলো ইনকামিং ভার্চুয়াল সার্কিট নাম্বার, 2 নাম্বার আউটগোয়িং এবং সেখানে হলো 17 নাম্বার। এইভাবে যদি করে রাখে তাহলে যখনই ওই পার্টিকুলার ভার্চুয়াল ইন্টারফেস থেকে ভার্চুয়াল নাম্বার থেকে কোনো ডেটা আসবে তখন কিন্তু নতুন করে কোনো সিদ্ধান্ত তার নিতে হচ্ছে না, আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া আছে। এখন শুধু নাম্বার সাথে মিল মিল রেখে কত, 22 নাম্বার ভার্চুয়াল সার্কিট নাম্বারে 3 নাম্বার লিঙ্ক দিয়ে পাঠায়। এই 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 লিঙ্কের উপর দিয়ে 22 ছাড়াও আরো অনেকগুলি সার্কিট নাম্বার কমিউনিকেট করতে পারবে সাইমালটেনিয়াসলি, ব্যান্ডউইথ ভাগ করে 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 বিভিন্ন চ্যানেলে তারা কমিউনিকেট করবে, কিন্তু ভার্চুয়াল সার্কিট নাম্বারটা ফিক্সড থাকবে। এরকম ভাইস ভার্সা বোথ ওয়ে কমিউনিকেশনের জন্য এই ভার্চুয়াল সার্কিট তৈরি হবে এবং সেটি ব্যবহার করবে। এটিএম নেটওয়ার্ক X.25 এবং ফ্রেম রিলে নেটওয়ার্ক এগুলি হলো ব্যবহার করে, কিন্তু আনফরচুনেটলি বড় দাগে কারেন্ট ইন্টারনেটে এগুলি আসলে এখন আর ব্যবহার করা হয় না। কেন হয় না সেটা একটু আগে আমি বুঝিয়ে দিয়েছি। এবং এইভাবে কল ইস্টাবলিশ হবে, তারপরে ডেটা সোর্স থেকে ডেস্টিনেশনে কমিউনিকেট হবে এবং সবগুলি ডেটা একই পাথে যাবে, কোনো পাথের কোনো পরিবর্তন হবে না। এবং এইভাবে ডেস্টিনেশন অ্যাড্রেস দেখে দেখে লিঙ্ক ইন্টারফেসের ভিত্তি করে ডেটাটাকে ফরওয়ার্ড করে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, এই লংগেস্ট প্রিফিক্স ম্যাচিং একটা পদ্ধতি আছে, সেটা ব্যবহার করা হয়। এইটা হলো ডেটাগ্রামের ক্ষেত্রে ব্যবহার, ডেটাগ্রামের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এইখানে 2টা উদাহরণ দিচ্ছে, এটা সুন্দর বোঝা যাবে। দেখো ডেস্টিনেশন অ্যাড্রেস এইটা, মোট হলো 8 আর 8 16 আর 8 24 আর 8 32 বিট। 32 বিটের মধ্যে এখানে 8, এখানে 3, 11 বিট বাদ। তাহলে এখানে দেখো 21 বিট পর্যন্ত আছে, এখানে 24 বিট পর্যন্ত আছে, এখানেও 21 বিট পর্যন্ত আছে। আর এইটার তিনটার একটাও যদি না মিলে তাহলে 3 নাম্বার দিয়ে পাঠাই দিই। তাহলে একটা রাউটারের ইন্টারফেস আছে 4টা, নাম্বারিং করা হয়েছে 0 থেকে 3 পর্যন্ত। এখন প্রশ্ন দিচ্ছে যে এইটা যদি হেডারের কন্টেন্ট হয় তাহলে ইন্টারফেস কোনটা হবে বলো তো? এটা যদি হেডারের কন্টেন্ট হয় তাহলে ইন্টারফেস কোনটা হবে? স্যার 0। 0 হবে, 1 0 1 0, তারপরে 1 1 0 1 0, তারপরে এইটা লংগেস্ট ম্যাচিং হলো এইটা, তাই না? লংগেস্ট ম্যাচিং হলো এইটা, গুড। তাহলে এটা হয়ে যাবে, গুড। এইটা, এই যে 1 0 পর্যন্ত ম্যাচ করেছে, আর পরেরটা ম্যাচ করেছে কোনটা, 1 ওয়ানের 1, সাথে। তাই না? 1 1 পর্যন্ত ম্যাচ করেছে, লংগেস্ট ম্যাচিং। এই যে সবগুলি ম্যাচ করেছে পরেরটা, এই জন্য লাস্টটা এইটা। এইটা এটা কিন্তু 3টাই 0 আছে, এই যে এটা কটা, 3টাই 0 আছে। তাহলে 24 বিট পর্যন্ত ম্যাচ করেছে। 24 বিট পর্যন্ত যেহেতু ম্যাচ করেছে, এটা হবে কোনটা, 1 নাম্বার হবে, তাই না? এটা হবে হলো 1 নাম্বার ইন্টারফেস, রাইট। তো এইভাবে করে আমাদেরকে ঠিক করতে হবে লংগেস্ট প্রিফিক্স ম্যাচিং পদ্ধতি অনুযায়ী কোনটাকে সে এস্টাবলিশ করতে পারে। এখন ইন্টারনেট এ ব্যবহার করা হয় হলো ডেটাগ্রাম নেটওয়ার্কিং, যেখানে ইলাস্টিক কোনো কানেকশন এস্টাবলিশমেন্ট নাই এবং কোনো ব্যান্ডউইথ গ্যারান্টি নাই, কোনো বাফার ম্যানেজমেন্টের গ্যারান্টি নাই, এবং ফ্রি স্টাইলে ডেটা প্যাকেট ছেড়ে দিবে, এবং নেটওয়ার্কের রাউটার গুলির অ্যাভেলেবল যে ব্যান্ডউইথ আছে, লিঙ্কের ক্যাপাসিটি আছে, সেগুলির বেস্ট ইউজ সে ইনশিওর করবে। এটাকে আমরা বলবো হলো
বেস্ট ইফোর্ট সে এনশিওর করবে। আমি কি তোমাদেরকে আর একদিন বুঝাইছিলাম বেস্ট ইফোর্ট মানে ওইটার সার্ভিস কোয়ালিটি কি বুঝাইছিলাম? বলো, বেস্ট ইফোর্ট সার্ভিস মনে আছে কারো? জি স্যার, বুঝাইছিলেন স্যার। বলেছিলাম, মনে আছে? জি স্যার। বলো তো দেখি একটু কি বলেছিলাম। স্যার আপনি উদাহরণ দিয়ে বুঝাইছিলেন স্যার, এই যে মেহমানের উদাহরণ দিয়ে স্যার, যখন আমার রিসোর্স যেরকম থাকবে সেটা অনুযায়ী বেস্ট সার্ভিস দেওয়া আর কি। আর একবার আজকে একটু বলি, একটা অ্যানালগি টানি, সেটা তারপরে বলি। বলছে যে দাওয়াত দিছে একজন, বুঝছো, বেশ কিছু মানুষকে। এখন সেই মানুষদেরকে যখন দাওয়াত দিয়েছে, তখন বাসায় দাওয়াত দিয়েছে হলো ধরো 20 জন। এখন স্বভাবতই যাদেরকে দাওয়াত দিয়েছে তাদের এক্সপেকটেশন হলো অনেক ভালো খাওয়া দাওয়া হবে ইত্যাদি। তখন সে কি খাওয়া হবে, অনেক এটা সেটা এইসব কিছু বলে নাই। সে শুধু বলছে আমি সর্বোচ্চ আমার আমার সর্বোচ্চ ইয়ে দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করি, মানে বেস্ট ইফোর্ট সার্ভিসটা আপনাদেরকে দিই। তো একজন দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়ে 20 জন এর জন্য, সাথে আরো কিছু কর্মচারী সহ একটা 25-26 বা এরকম মানুষের জন্য রান্না বান্না করেছে, বা নিজেদের ফ্যামিলি মেম্বার সহ 30 জনের জন্য রান্না বান্না করেছে। মাংস, পোলাও, দই, হ্যাঁ, বিরিয়ানি, রোস্ট, যা যা লাগে সব রান্না বান্না করেছে, খাওয়া দাওয়া দিয়েছে, সুন্দর হয়ে গেছে। তাহলে এটা তো বেস্ট ইফোর্ট, ডেফিনেটলি বেস্ট সার্ভিস। ইন্টারনেটের বেস্ট ইফোর্ট হলো এইটা না, এইটা গ্যারান্টি করবে না যে সবসময় একদম ওই ধরনের সার্ভিস দিবে। ইন্টারনেটের বেস্ট ইফোর্ট সার্ভিস হলো ওই যে হোস্টের কথা বললাম, ওই হোস্ট যদি সাদা ভাত, ডাল, আলু ভর্তা, মাংস, আর কিছু সালাদ এরকম দিয়ে যদি খাবার দেয়, কিন্তু সেই খাবার পরিবেশনা, সেই অভ্যর্থনা, সেই আহ আতিথেয়তা বা তাদেরকে যে গ্রহণ করা, এর মধ্যে যে আন্তরিকতা, টাচিং অফ হার্ট, এবং তার যতটুকু আছে সেইটা দিয়ে সর্বোচ্চ যদি সে চেষ্টা করে থাকে, সেখানে যদি দই ফিরনি নাও থাকে, রোস্ট যদি নাও থাকে, পোলাও যদি নাও থাকে, তাও সেটা অনেক ভালো সার্ভিস বলে গণ্য হবে। ইন্টারনেটের বেস্ট ইফোর্ট সার্ভিস হলো রাউটার গুলি কমিটমেন্ট দিচ্ছে নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনকে, যে এই মুহূর্তে আমার যতগুলি ইনপুট আউটপুট পোর্টের ব্যান্ডউইথ এবং লিঙ্ক ক্যাপাসিটি আছে, তার সর্বোচ্চ সদ্ব্যবহার করে যতটা ভালো সার্ভিস তোমাকে দেওয়া সম্ভব হয় সেটা আমি তোমাকে দিই। দ্যাট ইজ হোয়াট দ্য বেস্ট ইফোর্ট সার্ভিস অফ ইন্টারনেট ইজ। এখন বলতে পারো যে স্যার, এরকম যদি সার্ভিস হয় তাহলে একটা সময় আমি অনেক ভালো সার্ভিস পাবো। ওই বাড়িতে 20 জন মানুষকে দাওয়াত দিয়েছে, কিন্তু কোনো কারণে যে সমস্ত 10টা ফ্যামিলি থেকে 20 জন মানুষ আসার কথা ছিল, সেই সমস্ত ফ্যামিলি থেকে তার ভাই, তার মা, তার ছেলে মেয়ে, এরকম করে করে এমন ভাবে নিয়ে এসেছে যে এখন আসলে 20 জন মানুষ আসে নাই, মানুষ হয়ে গেছে 50। তাহলে 50 জন মানুষের খাবার, কি বলে, 20 জন মানুষের খাবার যদি 50 জন মানুষকে দিয়ে খাওয়ানোর চেষ্টা করা হয়, তাহলে যেরকম খাবারের মান সিগনিফিকেন্টলি ড্রপ হয়ে যাবে, ঠিক একই রকম ভাবে আপনি স্যার যেটা বলছেন, সেই অনুযায়ী এখন তার যা আছে তাই দিয়ে সর্বোচ্চ যেটা দেওয়া হয় সেইটা যদি করা হয়, তাহলে আমার অ্যাপ্লিকেশন আমি যেটা চালাচ্ছি সেটার সার্ভিস আমি ইন্টারনেটের কাছ থেকে পাবো না। কথাটা ট্রু।
কথাটা ট্রু, বাট আমি ওই ডাইরেক্ট অ্যানালজিতে যাচ্ছি না এখন। এখন যেটা বলবো সেটা হলো ইন্টারনেট হলো গণতান্ত্রিক না, ইন্টারনেট হলো প্রায়োরিটাইজড সার্ভিস প্রোভাইড। ইন্টারনেট হলো প্রায়োরিটাইজড সার্ভিস প্রোভাইড করে। কি ধরনের প্রায়োরিটাইজড সার্ভিস? ইন্টারনেট বলছে যে যে সমস্ত ইউজারের ডিমান্ড অনেক হাই এবং রিকোয়ারমেন্ট অনেক হাই তাদেরকে ডেডিকেটেড ব্যান্ডউইথ সে দিয়ে দিবে, আর বাকিদেরকে বাকি যতটুকু আছে সেইটুকুর মধ্যে ব্যবহার করতে দিবে। অ্যাজ ইফ, শুনতে খারাপ লাগলেও আমি শেয়ার করতেছি, অ্যাজ ইফ ওই যে 20 জনের খাবার তৈরি করছিল তার মধ্যে 10টা ফ্যামিলি থেকে যে 10 জন কর্তা ব্যক্তি ছিল সেই 10 জন কর্তা ব্যক্তিকে আলাদা করে একটা রুমে নিয়ে তাদের জন্য পুরো খাবারটাই দেওয়া হলো, মানে এক একজনের জন্য যতটুকু বরাদ্দ ছিল ততটুকুই দেওয়া হলো, আর বাকি 10 জনের খাবার দিয়ে বাকি 40 জনকে কিছু একটা ম্যানেজমেন্ট করেছে। মানে এইটা হলো এইটা হলো এইটা হলো ইন্টারনেটের সার্ভিসের প্রকৃতি। যদিও সোসাইটির জন্য আমি অ্যানালজিটা দিতে চাচ্ছিলাম না, সোসাইটির জন্য এটা নিঃসন্দেহে দৃষ্টিকটু এবং এটা অ্যাকসেপ্টেবল না। বাট ইন্টারনেট কাস্টমারের ডিমান্ড ভেদে এবং কাস্টমারের কোয়ালিটি ভেদে, কাস্টমারের টাইপ ভেদে হিটেরোজেনিয়াস সার্ভিস, কোয়ালিটি অফ সার্ভিস সে প্রোভাইড করে। আর আর যেগুলি যেগুলি কাস্টমার হলো শেয়ার্ড ব্যান্ডউইথ ব্যবহার করবে, ডেডিকেটেড ব্যান্ডউইথ ব্যবহার না করে শেয়ার্ড ব্যান্ডউইথ ব্যবহার করবে, তাদের জন্য ওই যে বেস্ট ইফোর্ট সার্ভিস। কখনো ভেরি হাই স্পিড পেয়ে যাবে, যেরকম রাতের বেলা শেয়ার্ড ইন্টারনেট যারা ব্যবহার করে, রাতের বেলা কেউ ব্যবহার করতেছে না, ফলে ওই ভিআইপি দের ব্যান্ডউইথ সব নিয়ে এসে আমজনতার মধ্যে দিয়ে দিচ্ছে, তখন ভেরি হাই স্পিড, তখন সবাই ভিআইপি হয়ে যাচ্ছে। ভেরি হাই স্পিড, কারণ ওই সময় মানুষই আছে অনেক কম, সবাই ভালো ইন্টারনেট স্পিড পাচ্ছে। কিন্তু যখন অফিস আওয়ার, দিনের বেলা বিজি আওয়ার, তখন হলো সবাই ব্যবহার করার পরে বাকি যতটুকু আছে ওইটুকুর হলো বেস্ট ইফোর্ট সার্ভিস দেওয়া হবে। তো এইটাকে বলা হচ্ছে হলো ইন্টারনেটের বেস্ট ইফোর্ট সার্ভিস। এটা একটু ভালো করে তোমরা মাথায় রাখবা এবং এইটার যে পরিচালনা পদ্ধতি সেটা সম্পর্কে তোমরা জানবা। তো এটা হলো আমাদের দিয়ে গেল। আর আজকে আমরা আর খুব বেশি আলোচনার মধ্যে না যাই, আমরা যে বিষয়গুলি এখান থেকে নিয়ে এসেছি সেইগুলি পর্যন্ত আজকে আমরা এখানে থাকি। আগামী দিন আমরা আইপি প্রোটোকল নিয়ে আলোচনা করব, ইন্টারনেট প্রোটোকল, এবং আপ টু ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 পর্যন্ত আমরা চেষ্টা করব এগুলি বিস্তারিত আলোচনা করার। এখন তোমাদের ভিতর থেকে যদি কোনো প্রশ্ন থাকে সেটি আমি নিতে পারি, না হলে ফলোড বাই রোল কল আমরা আজকের ক্লাসটা শেষ করি। ঠিক আছে, জাস্ট এ মিনিট, আমি ইন্টারফেসটা, অ্যাটেন্ডেন্স ইন্টারফেসটা একটু ওপেন